হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2008 সালে মুক্তি পাওয়া মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাকশন সায়েন্স ফিকশন সিনেমা দ্য ইনক্রেডিবল হাল্ক, যার IMDb রেটিং 6.6। তো গল্পটা শুরু হয় আমেরিকার ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটির একটা সায়েন্স ল্যাব থেকে, যেখানে আমাদেরকে ব্রুস ব্যানার আর বেটি রোজ নামের দুজন সায়েন্টিস্টকে দেখানো হয়। এরা দুজন মিলেই একটা বিশেষ ধরনের ওষুধ বা সুপার সোলজার সিরাম তৈরি করার চেষ্টা করছিল, যেটার সাহায্যে যে কোনো সাধারণ মানুষকেই খুবই শক্তিশালী করে তোলা সম্ভব ছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান সরকার এইরকমই একটা সুপার সোলজার সিরামের সাহায্যে ক্যাপ্টেন আমেরিকার মতন একজন সুপার হিরোকে তৈরি করেছিল, কিন্তু পরবর্তীকালে এই গবেষণাটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখন আমেরিকান সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার, যার নাম জেনারেল থান্ডারবোল্ট রোস, উনি গোপনভাবে লুকিয়ে লুকিয়ে আবার সেই ওষুধটা তৈরি করতে চাইছিলেন। আর উনি এই কাজের দায়িত্ব দেন নিজের মেয়ে বেটি রোজ আর তার বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারের ওপরে। এরা দুজনেই খুব ভালো বিজ্ঞানী ছিল। বেশ কিছু মাস চেষ্টা করার পর ব্রুস সেই রকম একটা সুপার সোলজার সিরাম তৈরি করে ফেলে, আর এখন ও সেই ওষুধটাকে পরীক্ষা করার জন্য সেটাকে নিজের শরীরের উপরে প্রয়োগ করে। কিন্তু এই কাজটা করার সময় ওই ল্যাবের মধ্যে একটা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিন্তু যেহেতু ব্রুসের শরীরে সেই সুপার সোলজার সিরামটা ছিল, সেজন্য এই গামা রশ্মির সংস্পর্শে আসার পর ও আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর ও আস্তে আস্তে একটা বিশাল বড় দানবের রূপ ধারণ করে, আর ব্রুসের এই দানব রূপটাকেই হাল্ক বলা হয়। এখন এই হাল্কের রূপ ধারণ করার পর ব্রুস ওই ল্যাবের মধ্যে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। তারপর ওই ল্যাবের বেশ কিছু লোকজনকেও মেরে আহত করে দেয়, যাদের মধ্যে ওর গার্লফ্রেন্ড বেটিও ছিল। কিছুক্ষণ পর একটু সুস্থ হয়ে নিজের স্বাভাবিক রূপে ফিরে আসার পর ও হসপিটালের মধ্যে নিজের গার্লফ্রেন্ড বেটির সঙ্গে দেখা করতে আসে। আর এই খবরটা জানতে পেরেই বেটির বাবা জেনারেল থান্ডারবোল্ট ব্রুসকে গ্রেফতার করার জন্য হসপিটালের মধ্যে নিজের সেনাবাহিনী পাঠিয়ে দেয়, কারণ উনি ব্রুসকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছিলেন। কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরে ব্রুস ওখান থেকে পালিয়ে আসে। এরপর বিগত বেশ কিছু বছর ধরে ও নিজেকে আমেরিকান সরকারের কাছ থেকে লুকিয়ে রাখে। এইভাবে আস্তে আস্তে 5 বছর কেটে যায়। দেখা যায় ব্রুস এখন ব্রাজিলের রোচিনা ফেভেলো নামের একটা ছোট্ট শহরে লুকিয়ে আছে। এখানে ওকে কেউই চিনত না, আর ওর সম্পর্কে কিছুই জানতো না। এখানে ও নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য ইয়োগা, মেডিটেশনের মতন বিশেষ বিশেষ কিছু ট্রেনিং করত, কারণ ও একটু রেগে গেলে বা বেশি উত্তেজিত হয়ে গেলে আবার সেই হালকের রূপ ধারণ করে আশেপাশের সবকিছু ভাঙচুর করতে শুরু করবে। সেজন্যই ও সবসময় নিজেকে খুবই শান্ত রাখার চেষ্টা করত। এখানে ও নিজের খরচ চালানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরিতে কাজ করত। ব্রুসের ওই অফিসেই বেশ কিছু লোক ছিল যারা ওকে একদমই পছন্দ করত না, আর ওদের সাথে এর মাঝে মাঝেই ঝামেলা বাঁধত। একদিন এখানে কাজ করার সময় হঠাৎ করে ওর হাত একটু কেটে গিয়ে সেখান থেকে এক ফোঁটা রক্ত নিচে বেশ কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরে পড়ে, যেটা দেখে ও খুবই ভয় পেয়ে যায়, কারণ ওর রক্তের মধ্যে এখন প্রচুর পরিমাণ গামা পয়জন রয়েছে, যেটা যে কোনো সাধারণ মানুষের জন্যই খুবই ক্ষতিকর। এখন ও তাড়াতাড়ি করে সমস্ত মেশিন বন্ধ করে নিচে এসে নিজের সেই রক্তের ফোঁটাটা খুঁজতে শুরু করে। দেখা যায় ওর রক্ত ওই বোতলগুলোর পাশে একটা ফাঁকা জায়গায় পড়েছিল। এখন ও তাড়াতাড়ি করে ওই রক্তের ফোঁটাটা মুছে দিয়ে একটু নিশ্চিন্ত হয়, কিন্তু দেখা যায় পাশেই অন্য একটা বোতলের মধ্যে ওর আরো এক ফোঁটা রক্ত পড়েছিল, যেটাকে ও কোনোভাবেই খেয়াল করেনি। এখন মেশিনের সাহায্যে সেই বোতলে কোল্ড ড্রিঙ্কস ভরে সেটাকে প্যাক করে আমেরিকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। অফিস থেকে বাড়ি ফিরে ব্রুস নিজের ল্যাপটপ থেকে মাঝে মাঝেই মিস্টার ব্লু নামের একটা লোকের সঙ্গে কথা বলতো। ব্রুস আর মিস্টার ব্লু দুজনের কেউই একে অপরকে চিনত না। ওরা দুজনেই খুবই গোপন ভাবে কথা বলতো। আসলে ব্রুস যেভাবেই হোক নিজের এই হাল্ক হয়ে যাওয়ার রোগের থেকে মুক্তি পেতে চাইছিল, আর মিস্টার ব্লু ওকে এই কাজে সাহায্য করত। এখন মিস্টার ব্লুর কথা মতন ব্রুস খুবই বিরল প্রজাতির একটা বিশেষ ধরনের ফুল জোগাড় করে। তারপর সেই ফুলটাকে ছোট ছোট টুকরো করে কেটে সেই ফুলের রস নিজের রক্তের সাথে মেশায়। দেখা যায় এটা মেশানোর সাথে সাথেই ওর রক্ত আস্তে আস্তে ঠিক হয়ে একদম স্বাভাবিক হয়ে গেছিল। ওর রক্ত থেকে সমস্ত গামা পয়জন নষ্ট হয়ে গেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই ফুলের রিয়াকশন কেটে গিয়ে ওর রক্ত আবার আগের মতন হয়ে যায়, যেটা দেখে ও খুবই নিরাশ হয়ে যায়। এখন ও মিস্টার ব্লুকে জানায় ওর এই এক্সপেরিমেন্টটাও ব্যর্থ হয়েছে। এখন মিস্টার ব্লু বলে, বিগত বহু বছর ধরেই আমি তোমাকে এইভাবে সাহায্য করছি, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না, তাই এখন আমাদেরকে সামনাসামনি দেখা করতে হবে, তাহলেই আমি তোমাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো। কিন্তু ব্রুস বলে, আমাদের সামনাসামনি দেখা করাটা একদমই ঠিক হবে না, এটা আমাদের দুজনের জন্যই বিপজ্জনক। তখন মিস্টার ব্লু বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে তোমার রক্তের স্যাম্পেল পাঠিয়ে দাও।
আমি সেগুলোর ওপরেই গবেষণা করব। অন্যদিকে দেখা যায় যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে ব্রুসের রক্ত পড়েছিল, এখন সেই কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমেরিকার একটা লোক খুবই অসুস্থ হয়ে গেছে। ওনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ গামা পয়জন পাওয়া গেছে। এখন সঙ্গে সঙ্গেই এই রিপোর্টটা আর্মি জেনারেল থান্ডারবোল্টের কাছে পৌঁছে যায়, যেটা দেখে উনি খুব ভালোভাবেই বুঝতে পারেন এর পিছনে নিশ্চয়ই ব্রুসের হাত রয়েছে, কারণ এই পৃথিবীতে ওর রক্তের মধ্যেই সবচেয়ে বেশি গামা পয়জন রয়েছে। উনি খোঁজ লাগিয়ে জানতে পারেন এই কোল্ড ড্রিঙ্কস গুলোকে ব্রাজিলে তৈরি করা হয়েছে। এখন উনি নিজের পুরো সেনাবাহিনী নিয়ে ব্রুসকে ধরার জন্য ব্রাজিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর এই কাজটা করার জন্য উনি ব্লন্সকি নামের একজন স্পেশাল অফিসারকেও নিজের দলে নিয়োগ করেন। অন্যদিকে দেখা যায় জেনারেল থান্ডারবোল্টের নির্দেশে ব্লন্সকি তার পুরো সেনাবাহিনী নিয়ে ব্রাজিলে এসে ব্রুসের বাড়িটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। কিন্তু শেষ মুহূর্তে ব্রুস এই ব্যাপারটা বুঝতে পেরে কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। আর ওকে পালাতে দেখে ব্লন্সকি আর তার সেনাবাহিনীরাও ওকে পিছন থেকে তাড়া করতে শুরু করে। এখন বেশ অনেকক্ষণ ধরে পালানোর পর রাস্তার মধ্যে বেশ কিছু লোকের সাথে ব্রুসের ধাক্কা লাগে। এই লোকগুলো ওর অফিসেই কাজ করত, আর এদের সাথে ওর আগেও ঝামেলা বেঁধেছিল। এখন এই লোকগুলো ব্রুসকে মারার চেষ্টা করে, কিন্তু ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে পাশের একটা ফাঁকা অন্ধকার কারখানায় ঢুকে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই লোকগুলো ওকে খুঁজে বের করে মারতে শুরু করে। ব্রুস বারবার ওদেরকে এই কাজটা করতে বারণ করে, কিন্তু ওরা সবাই মিলে খুবই মজা নিয়েই ব্রুসকে মারছিল। এইভাবে বেশ কিছুক্ষণ মার খাওয়ার পর ব্রুস প্রচন্ড রেগে গিয়ে আবার হাল্কের রূপ ধারণ করে, আর এরপর ও নিমেষের মধ্যে ওই লোকগুলোকে মেরে আহত করে দেয়। এতক্ষণে ব্লন্সকি আর তার সেনাবাহিনীও ব্রুসকে ধরার জন্য ওই কারখানায় পৌঁছে গেছিল। এখন হাল্ক খুব সহজেই এই সমস্ত সৈনিকদেরকে মারতে শুরু করে। এরা প্রত্যেকেই গুলি আর বোমের সাহায্যে ওকে মারার চেষ্টা করছিল, কিন্তু ওর কোনো কিছুতেই কোনো রকম ক্ষতি হচ্ছিল না। ও এক এক করে সমস্ত সৈনিকদেরকে মারতে শুরু করে। এমনকি একটা সময় ব্লন্সকির সঙ্গে ওর মুখোমুখি দেখা হয়ে যায়, কিন্তু ব্লন্সকি কোনো রকমে ওখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে আসে। এখন সবাইকে মেরে আহত করার পর হাল্ক ওখান থেকে অনেক দূরে চলে যায়। এবার ওখান থেকে ফিরে এসে ব্লন্সকি জেনারেল থান্ডারবোল্টকে জানায় আজকে ব্রুসকে বাঁচানোর জন্য ওখানে বিশাল বড় একটা দানব এসেছিল। সে এতটাই শক্তিশালী ছিল যে আমার সমস্ত সৈনিকদেরকেই খুব সহজে হারিয়ে দিয়েছে। যেটা শুনে জেনারেল থান্ডারবোল্ট বলেন ব্রুসকে কেউই সাহায্য করছে না, ওই দানবটা ব্রুস নিজেই। এটা শুনে ব্লন্সকি খুবই অবাক হয়ে যায়। ও বুঝে উঠতে পারছিল না এমনটা কিভাবে সম্ভব। অন্যদিকে দেখা যায় ব্রুস ব্রাজিল থেকে পালিয়ে গুয়েতেমালা নামের অন্য একটা দেশে পৌঁছে গেছে, আর এখন ও একটা জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর ও মনে করতে পারছিল না ও এই জায়গায় এলো কিভাবে। আসলে হাল্ক হওয়ার পর ও যা কিছু করে নিজের সাধারণ অবস্থায় ফিরে আসার পর ওর সেই সব কিছুই মনে থাকে না। এখন ও বেশ অনেকদিন ধরে চেষ্টা করে মেক্সিকোর রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে আবার আমেরিকায় চলে আসে। আর তারপর ও ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটির সামনে পৌঁছে যায়, যেখানে একটা সময় ও আর ওর গার্লফ্রেন্ড বেটি কাজ করত, আর যেখানে গবেষণা করতে গিয়ে ও প্রথমবারের জন্য হাল্কে পরিণত হয়েছিল। এখানে ও দূর থেকে নিজের গার্লফ্রেন্ড বেটিকে দেখতে পায়। দেখা যায় বেটির সাথে এখন অন্য একজনের সম্পর্ক ছিল, যেটা দেখে ব্রুস মনে মনে খুবই কষ্ট পায়। ব্রুস এখানে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখছিল। এখানে আসার ওর একমাত্র উদ্দেশ্য হলো যেভাবেই হোক ওই ল্যাবের মধ্যে ঢুকে নিজের গবেষণা সম্পর্কে সমস্ত তথ্যগুলো জোগাড় করা, যাতে সেই তথ্যগুলোর সাহায্যে মিস্টার ব্লু ওকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারে। কিন্তু সমস্যা হলো কোনো রকম আইডি কার্ড ছাড়া ওই ল্যাবে ঢোকা কোনোভাবেই সম্ভব না। এরপর ব্রুস ওই ইউনিভার্সিটির পাশে একটা রেস্টুরেন্টে চলে আসে, যেখানকার মালিকের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। এখানে এত বছর পর ব্রুসকে দেখে ওই লোকটা খুবই খুশি হয়। উনি ওই রেস্টুরেন্টের ভিতরেই ব্রুসের কিছুদিন থাকার মতন একটা ব্যবস্থা করে দেন। এবার পরের দিন সকালে ব্রুস ওই রেস্টুরেন্টের পিৎজা ডেলিভারি বয় সেজে বেশ কিছু পিৎজা নিয়ে ওই ল্যাবে পৌঁছে যায়, আর সেখানে পিৎজা ডেলিভারি করার নাম করে ও ওই ইউনিভার্সিটির ল্যাবে ঢুকে যায়। এরপর ও ওই ল্যাবের একটা কম্পিউটার থেকে নিজের গবেষণার সমস্ত পুরানো তথ্যগুলোকে খোঁজার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওর গবেষণা সম্পর্কে সমস্ত তথ্যগুলোকেই ডিলিট করে দেওয়া হয়েছিল। এসব কিছু দেখে ও খুবই হতাশ হয়ে যায়, কারণ ওই পুরানো তথ্যগুলো ছাড়া ওকে সুস্থ করে তোলা কোনোভাবেই সম্ভব না। এখন শেষ অবধি ও ঠিক করে নেয় ও এই এলাকা ছেড়ে অন্য কোনো ফাঁকা জায়গায় চলে যাবে। সেজন্য ও সেই রেস্টুরেন্টে এসে ওখান থেকে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বেটি আর তার বন্ধু ওই রেস্টুরেন্টেই খেতে চলে আসে। এখানে এত বছর পর হঠাৎ করে ব্রুসকে দেখে বেটি খুবই অবাক হয়ে যায়। এখন ব্রুস যেভাবেই হোক ওখান থেকে পালাতে চাইছিল,
ও কোনোভাবেই চাইছিল না ওর জন্য কোনো সাধারণ মানুষের ক্ষতি হোক, কিন্তু বেটি ওকে পুরোপুরি আটকিয়ে দেয়। আর এখন এত বছর পর নিজেদেরকে সামনাসামনি দেখে ওরা একে অপরকে বুকে জড়িয়ে ধরে। এখানে খুব ভালোভাবেই বোঝা যায় এত বছর হয়ে যাওয়ার পরেও ব্রুস আর বেটি একে অপরকে খুবই ভালোবাসতো। এখন বেটি ব্রুসকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর সেখানে ও ব্রুসকে একটা পেন ড্রাইভ দেয়, যার মধ্যে ওর সেই গবেষণার সমস্ত তথ্য ছিল, যেগুলোকে ও এতদিন ধরে খোঁজার চেষ্টা করছিল। বেটি জানায়, ল্যাবের কম্পিউটার থেকে সবকিছু ডিলিট হওয়ার আগেই আমি লুকিয়ে লুকিয়ে এই পেন ড্রাইভে সবকিছু কপি করে নিয়েছিলাম। আমি জানতাম কোনো না কোনো একদিন এগুলো নিশ্চয়ই কাজে লাগবে। এখন এই পেন ড্রাইভটা পাওয়ার পর ব্রুস আবার একটা আশার আলো ফিরে পায়। আর অন্যদিকে দেখা যায় জেনারেল থান্ডারবোল্ট ব্লন্সকিকে ব্রুসের সম্পর্কে সমস্ত সত্যি কথা বলে দিচ্ছেন। উনি ব্লন্সকিকে জানান কিভাবে একটা সুপার সোলজার সিরাম তৈরি করতে গিয়ে একটা দুর্ঘটনার ফলে ব্রুস হাল্কে পরিণত হয়েছে। এখন সবকিছু শোনার পর ব্লন্সকির এই ব্যাপারটা খুবই ভালো লাগে। ও বলে, আমিও এইরকম শক্তি পেতে চাই, আর আমি কথা দিচ্ছি একবার এইরকম শক্তি পেয়ে গেলে ব্রুস হোক বা হাল্ক, আপনি যাকে বলবেন আমি তাকেই আপনার সামনে ধরে নিয়ে আসবো। এটা শুনে জেনারেল থান্ডারবোল্ট ওর এই কথায় রাজি হয়ে যায়। উনি নিজের অফিসের মধ্যে পড়ে থাকা ব্রুসের বেশ কিছু পুরানো সিরাম ব্লন্সকির শরীরের মধ্যে ইনজেক্ট করে দেন, যার ফলে ও এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে। অন্যদিকে দেখা যায় পরের দিন সকালে ব্রুস বেটিকে বিদায় জানিয়ে ওর বাড়ি থেকে বেরিয়ে মিস্টার ব্লুর সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জেনারেল থান্ডারবোল্ট ব্লন্সকি ওদের পুরো সেনাবাহিনী নিয়ে ওখানে পৌঁছে যায়। আসলে বেটির নতুন বয়ফ্রেন্ড জেনারেল থান্ডারবোল্টকে ব্রুসের এখানে থাকার খবরটা জানিয়ে দিয়েছিল। এখন এসব কিছু দেখতে পেয়ে ব্রুস তাড়াতাড়ি করে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেনাবাহিনীরা ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে বেশ কিছু স্মোক বোমের সাহায্যে ওকে অজ্ঞান করার চেষ্টা করে। কিন্তু এসব কিছুর মধ্যেই ব্রুসের হার্টবিট বেড়ে গিয়ে ও আবার হাল্কের রূপ ধারণ করে। এরপর হাল্কের সাথে সমস্ত সেনাবাহিনীদের একটা লড়াই শুরু হয়ে যায়। ওখানে সেনাবাহিনীরা প্রচুর শক্তিশালী আর আধুনিক হাতিয়ারের সাহায্যে ওকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো রকম লাভ হচ্ছিল না। এসব কিছুর মধ্যেই ব্লন্সকি হাল্ককে মারার জন্য সরাসরি ওর সামনে চলে আসে। সেই সুপার সোলজার সিরাম ব্যবহার করার জন্য ও আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছিল, তাই ও মনে করছিল এখন ও খুব সহজেই হাল্ককে হারাতে পারবে। কিন্তু হাল্ক ওকে এত জোরে একটা লাথি মারে যে ও অনেক দূরে ছিটকে গিয়ে একটা গাছের সাথে খুব জোরে ধাক্কা খায়, আর ওখানেই পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। এখন দূর থেকে হাল্ককে এই অবস্থায় দেখে ওকে আটকানোর জন্য ওর সামনে বেটি চলে আসে। আর এখানে বেটিকে দেখার পর হাল্ক আস্তে আস্তে শান্ত হয়ে যেতে শুরু করে, কারণ ও বেটিকে খুবই ভালোবাসতো। এখন হাল্ক বেটিকে নিয়ে ওখান থেকে অনেক দূরে চলে যায়। এদিকে দেখা যায় হাল্কের কাছে মার খাওয়ার পর ব্লন্সকির অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। ওর শরীরের বেশিরভাগ হাড় পুরোপুরি ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেছিল, আর এখন ও পুরোপুরি অজ্ঞান হয়ে হসপিটালের বিছানায় শুয়েছিল। জেনারেল থান্ডারবোল্ট যখন ওকে দেখার জন্য হসপিটালে আসে, তখন ডাক্তারেরা ওনাকে জানায় ব্লন্সকির অবস্থা এতটাই খারাপ যে ওর সুস্থ হতে বহু বছর সময় লেগে যাবে, আর ওকে নিজের বাকি জীবনটা বিছানায় শুয়ে শুয়ে কাটাতে হবে। কিন্তু দেখা যায় আশ্চর্যজনকভাবে পরের দিন সকালেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল, যেটা দেখে ওখানে থাকা সমস্ত ডাক্তাররাই খুবই অবাক হয়ে যায়। আসলে ওর শরীরে সেই সুপার সোলজার সিরামটা থাকার কারণেই ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল। এখন ব্লন্সকি বলে, আমি পুরোপুরি সুস্থ আছি, কিন্তু হাল্ককে হারানোর জন্য আমার আরো বেশি শক্তির প্রয়োজন। যেটা শুনে জেনারেল থান্ডারবোল্ট ওর শরীরে আরো বেশ কিছুটা সুপার সোলজার সিরাম ইনজেক্ট করেন, যার ফলে ব্লন্সকি আরো বেশি শক্তিশালী হয়ে গেছিল ঠিকই, কিন্তু ওর শরীরে বেশ কিছু অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছিল। এখন এই বিষয়টাকে ও বাকি সবার কাছ থেকে পুরোপুরি লুকিয়ে রাখে। অন্যদিকে দেখা যায় বেটিকে নিয়ে অনেক দূরে চলে আসার পর ব্রুস এখন আবার নিজের আগের রূপে ফিরে এসছে। এখন ওরা দুজন মিলে লুকিয়ে লুকিয়ে মিস্টার ব্লুর সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে ব্রুস একটা সাইবার ক্যাফে থেকে মিস্টার ব্লুকে মেল করে ওই ল্যাব থেকে পাওয়া সমস্ত তথ্যগুলো পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় জেনারেল থান্ডারবোল্টের আদেশ অনুযায়ী সমস্ত সেনাবাহিনী আর শিল্ডের লোকজন চারিদিকে তন্ন তন্ন করে ব্রুস আর বেটিকে খোঁজার চেষ্টা করছিল। এখন ব্রুসের মেলের ওই ফাইলটা সরাসরি শিল্ডের হেডকোয়ার্টারে পৌঁছে যায়, আর এখান থেকেই ওরা মিস্টার ব্লুর সম্পর্কে জানতে পারে। দেখা যায় মিস্টার ব্লুর আসল নাম ছিল ডক্টর স্যামুয়েল স্টার্ন, আর উনি একজন জীববিজ্ঞানী ছিলেন। এখন জেনারেল থান্ডারবোল্টের আদেশ অনুযায়ী ব্লন্সকি আর তার পুরো সেনাবাহিনী মিস্টার ব্লু অর্থাৎ ডক্টর স্যামুয়েলের ঠিকানায় পৌঁছে যায়, যার ফলে ব্রুস যখন ওনার সঙ্গে দেখা করতে যাবে এরা তখনই ওকে গ্রেফতার করে নেবে।
আর এদিকে দেখা যায় ব্রুস আর বেটি এখন লুকিয়ে লুকিয়ে ডক্টর স্যামুয়েলের কাছে পৌঁছে গেছে। আর আজ এই প্রথমবারের জন্য ব্রুস আর ডক্টর স্যামুয়েল একে অপরকে সামনাসামনি দেখলো। এখন ডক্টর স্যামুয়েল বলে, তুমি আমার কাছে তোমার যে রক্তের স্যাম্পেল আর যে ডেটাগুলো পাঠিয়েছিলে সেটার সাহায্যে আমি একটা অ্যান্টিডোট তৈরি করেছি। আমি আশা করছি এটার সাহায্যেই তোমাকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব, কিন্তু এই কাজটা করার জন্য তোমাকে সবার আগে আবার হাল্কের রূপে ফিরে যেতে হবে। এখন ডক্টর স্যামুয়েল ব্রুসের হাত পা বেঁধে ওকে শুইয়ে ওকে ইলেকট্রিক শক দিতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে ও হাল্কের রূপ ধারণ করতে শুরু করে। আর ঠিক তখনই ডক্টর স্যামুয়েল সেই অ্যান্টিডোটটাকে ওর শরীরে ইনজেক্ট করে, যার ফলে ব্রুস কিছুক্ষণের মধ্যেই আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন এই ঘটনায় এরা প্রত্যেকেই খুবই খুশি ছিল। নিজের তৈরি ওষুধ কাজ করেছে দেখার পর ডক্টর স্যামুয়েল খুবই আনন্দ পান। উনি ব্রুসকে বলেন, তোমার রক্ত তো অনেক শক্তিশালী, ওটার সাহায্যে আমরা অনেক নতুন নতুন গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করতে পারবো। তাই তোমার পাঠানো ওই রক্তের সাহায্যে আমি তোমার রক্তের আরো অনেকগুলো স্যাম্পেল তৈরি করেছি, যাতে ভবিষ্যতে ওটার সাহায্যে অনেক ভালো ভালো ওষুধ তৈরি করে আমরা সাধারণ মানুষের উপকার করতে পারি। কিন্তু এটা শুনে ব্রুস খুবই ভয় পেয়ে যায়। ও বলে, আমার রক্তের সমস্ত স্যাম্পেলগুলোকে আপনি এখনই নষ্ট করে দিন, কারণ আমাদের দেশের সেনাবাহিনী আমার এই শক্তিটাকে অনেক খারাপ কাজে ব্যবহার করতে চায়। এরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই ওখানে ব্লন্সকি তার পুরো সেনাবাহিনী নিয়ে পৌঁছে যায়, আর ওরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে একটা ইঞ্জেকশনের সাহায্যে ব্রুসকে অজ্ঞান করে দেয়। তারপর ওখানে ব্লন্সকি এসে ব্রুসকে তাড়াতাড়ি করে হাল্কের রূপ ধারণ করতে বলে, যাতে ও হাল্ককে হারিয়ে নিজে জিতে যেতে পারে। আসলে ও এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে ব্রুস অজ্ঞান হয়ে যায়। এখন ওর হাত পা বেঁধে ওকে আর বেটিকে গ্রেফতার করে একটা হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। এদিকে দেখা যায় ব্লন্সকি এখন হাল্কের মতন শক্তিশালী হতে চাইছিল, সেজন্য ও ডক্টর স্যামুয়েলের মাথায় বন্দুক ঠেকিয়ে ওনাকে ভয় দেখিয়ে বলে, যেভাবেই হোক তুমি আমাকে হাল্কের মতন শক্তিশালী করে তোলো। এখন কোনো উপায় না দেখে ডক্টর স্যামুয়েল ব্রুসের শরীরের রক্ত থেকে তৈরি একটা সিরাম ব্লন্সকির শরীরে ইনজেক্ট করে, কিন্তু যেহেতু ওর শরীরে আগে থেকেই একটা সিরাম ইনজেক্ট করা ছিল, তাই এখন এটা দেওয়ার পর ও একটা বিশাল আকৃতির বিচ্ছিরি দেখতে দানবে পরিণত হয়ে যায়। এখন ব্লন্সকিও হাল্কের মতন খুবই শক্তিশালী হয়ে গেছিল। এখন ও যেভাবেই হোক হাল্ককে হারাতে চাইছিল, সেজন্য ও চারিদিকের সবকিছু ভাঙচুর করতে করতে শহরের রাস্তায় বেরিয়ে পড়ে, আর সেখানে সবকিছু ধ্বংস করতে শুরু করে দেয়। এখন এই খবরটা জেনারেল থান্ডারবোল্টের কাছে পৌঁছে যায়। উনি বুঝতে পারেন অতিরিক্ত শক্তিশালী হয়ে যাওয়ার পর ব্লন্সকি এখন এই সমস্ত কাজকর্ম করছে, আর এখন এই অবস্থায় ওকে শুধুমাত্র হাল্কই আটকাতে পারবে। এখন সবকিছু শোনার পর ব্রুস হাল্কের রূপ ধারণ করে ব্লন্সকির সাথে লড়াই করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু বেটি ওকে এই কাজটা করতে বারণ করে, কারণ কিছুক্ষণ আগেই ও ডক্টর স্যামুয়েলের ওষুধের সাহায্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছিল। এখন এরা কেউই জানতো না ব্রুস আর কখনো হাল্কের রূপ ধারণ করতে পারবে কিনা, কিন্তু ব্রুস কোনোভাবেই এই শহরের নিরীহ লোকজনকে এইভাবে মারা যেতে দিতে চাইছিল না। সেজন্য ও সরাসরি হেলিকপ্টারের ওপর থেকে নিচে মাটিতে লাফ মারে, আর মাটিতে পড়ার সাথে সাথেই ও হাল্কে পরিণত হয়ে যায়। এরপর হাল্ক আর ব্লন্সকির মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এখানে প্রথমের দিকে হাল্ক কোনোভাবেই ব্লন্সকির সাথে পেরে উঠছিল না, সেজন্য জেনারেল থান্ডারবোল্ট নিজের হেলিকপ্টারের সাহায্যে ব্লন্সকিকে গুলি করে হাল্ককে সাহায্য করতে শুরু করেন। কিন্তু এটা দেখতে পেয়ে ব্লন্সকি ওই হেলিকপ্টারটাকে টেনে মাটিতে ফেলে দেয়, যার মধ্যে জেনারেল থান্ডারবোল্টের সাথে বেটিও ছিল। এখন বেটিকে এইরকম আহত অবস্থায় দেখে হাল্ক খুবই রেগে যায়। ও একটা মোটা শিকল দিয়ে মারতে মারতে ব্লন্সকিকে হারিয়ে দেয়। ও এতটাই রেগে গেছিল যে ব্লন্সকিকে পুরোপুরি মেরে ফেলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই ওর সামনে বেটি এসে ওকে শান্ত করে দেয়। এখন জেনারেল থান্ডারবোল্ট নিজের বাকি সেনাবাহিনীর সাহায্যে ব্লন্সকিকে গ্রেফতার করে নেয়। এবার আশেপাশে এত লোকজন, সেনাবাহিনী আর ধ্বংসাবশেষ দেখে ব্রুস খুব ভালোভাবেই বুঝতে পারে ওর পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা আর কখনোই সম্ভব না। তাই ও বেটিকে বিদায় জানিয়ে ওখান থেকে অনেক দূরে চলে যায়। এই ঘটনায় বেটির খুবই মন খারাপ হয়ে গেছিল। ব্রুসের কথা মনে করে ও মাঝে মাঝেই একা একা খুবই মন খারাপ করে থাকতো। অন্যদিকে দেখা যায় ব্রুস ওখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে ঘেরা ব্রিটিশ কলম্বিয়ার বেলাকোলা নামের একটা গ্রামের মধ্যে একা একা থাকতে শুরু করেছে। পুরোপুরি জনমানবহীন জায়গায় ব্রুস একটা কটেজের মধ্যে একা একা থাকতো। এখন দীর্ঘদিনের প্রচেষ্টার পর ও নিজের রাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখে গেছিল। এখন ও নিজের ইচ্ছায় যখন খুশি হাল্কের রূপ ধারণ করতে পারত। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়।
সবশেষে পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় জেনারেল থান্ডারবোল্টের সঙ্গে টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যান দেখা করতে এসছে। টনি বলে, আমার কাছে আপনার এই সমস্যার সমাধান আছে। আমরা সমস্ত শক্তিশালী মানুষদেরকে নিয়ে একটা দল তৈরি করতে চাইছি। যেটা শুনে জেনারেল বলে, আমরা মানে কারা? আসলে টনি এখানে দ্য অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের ব্যাপারে কথা বলতে এসেছিল। আর আপাতত এখানেই এই গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।